কাসেদের আপন বোন নয় নাহার, মায়ের দূর সম্পর্কীয়া এক খালাতো বোনের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা যান। ওর বাবা তখন কি একটা কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীকে হয়তো বড় ভালোবাসতেন তিনি, তবুও কিছুদিন পর চাকরিতে ইস্তফা দিয়ে মিলিটারিতে চলে যান। নাহারকে রেখে যান মায়ের কাছে। মাঝে মাঝে চিঠি আসতো, কখনো মাদ্রাজ থেকে, কখনো পেশোয়ার থেকে, কখনো কানপুর। শেষ চিঠি এসেছিল আরাকান থেকে। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ বলেছে যুদ্ধে মারা গেছে, কেউ বলেছে জাপানিরা ধরে নিয়ে গেছে টোকিওতে। লড়াই শেষ হলো, সন্ধি হলো শত্রুমূত্রে। তারপর আরও কত বছর কেটে গেল। নাহারের বাবা আর ফিরে এলেন না। মা বলতেন, আমার কোনো মেয়ে নেই, তুই আমার মেয়ে। তোকে মানুষ করে বড় ঘরে বিয়ে দেব আমি। তোর ঘরের নাতিপুতি দেখব, তবে মরব। বাবা বলতেন, বেশ হলো, এতদিনে মেয়ের শোক মিটলে তোমার। মা বলতেন, মিটবে না? খোদার কাছে কত কেঁদেছি, কত বলেছি আমায় একটা মেয়ে দাও। দেখলে তো, খোদার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তবু তুমি একবেলা নামাজ পড়ো না। কেন পড়ো না বলো তো? তোমার কি পরকালের একটুও ভয় হয় না? আবার ইহকাল পরকাল নিয়ে কেন এলে বলো তো? বাবা ক্ষেপে উঠতেন। বেশ তো কথা হচ্ছিল। মা ম্লান হেসে বলতেন, নামাজের নাম নিলেই তোমার গায়ে জ্বর আসে কেন বলো তো? বাবা কিছুই বলতেন না, শুধু সরস দৃষ্টিতে এক পলক তাকাতেন মায়ের দিকে। মা আফসোস করে আবার বলতেন, তুমি আমাকে দোজখে না নিয়ে ছাড়বে না। বাবা নির্বিকার গলায় জবাব দিতেন, বেহেস্তের প্রতি আমার লোভ নেই। তোমার যদি থেকে থাকে তুমি যেও, আমি তোমার পথ আগলে দাঁড়াবো না। এরপর মা থেমে যেতেন। অবুঝ স্বামীর সঙ্গে তর্ক করা নিরর্থক, তা তিনি ভালো করেই জানতেন। সামনে খোলা খাতাটার দিকে চোখ পড়তেই কাসেদ বিব্রত বোধ করল। কবিতা লিখতে বসে খাতার মধ্যে এতক্ষণ কী সব লিখেছে সে! ইকবাল, জাহানারা, বিয়ে, নাহার, মিলিটারি, কানপুর, নামাজ, শিউলি, একটার পর একটা হিবিজিবি লেখা। সাদা কাগজটা আরও অনেক শব্দের ভারে ভরে উঠেছে। খাতা থেকে পাতাটা ছিঁড়ে নিয়ে বাইরে ফেলে দিল কাসেদ। দরজার দিকে চোখ পড়তে দেখল নাহার দাঁড়িয়ে। কি ব্যাপার, কিছু বলবে? নাহার বলল, মা ডাকছেন আপনাকে, বলে চলে গেল সে। মা তখনও গল্প করছিলেন খালুর সঙ্গে। খালু একটা মোড়ার ওপর বসে, মা চৌকির ওপর পা ছড়িয়ে খালুর জন্য পান বানাচ্ছেন আর কি যেন আলাপ করছেন। নাহার এক পাশে নীরবে দাঁড়িয়ে। কাছে আসতেই মা বললেন, বসো। খালু বললেন, তুমি কি সেই কেরানিগিরির চাকরিটা এখনো আঁকড়ে ধরে রেখেছ নাকি? কাসেদ সাই দিয়ে বলল, হ্যাঁ। খালু বললেন, অন্য কোথাও ভালো দেখে একটা কিছু পাওয়া যায় কি না চেষ্টা চরিত্র করো। এ নিয়ে কতদিন চলবে? খালু নিজে এককালে কেরানি ছিলেন, তাই কেরানিগিরির বেদনা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন। কাসেদকে চুপ থাকতে দেখে তিনি আবার বললেন, ধোপার গাধা আর অফিসের কেরানির মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝলে? এতে না আছে কোনো রোজগার, না আছে সম্মান। কাসেদ বলল, তিনজন মানুষ আমরা, এই রোজগারেই চলে যাবে। টাকা টাকা করে টাকা দিয়ে করব কি? মা বললেন, শোনো, ছেলের কথা শোনো, যেন সংসার এই থাকবে, ঘরে আর বউ ছেলে আসবে না। বলি, তুই এমন হলি কি করে বলতো? তোর বাবা তো এমনটি ছিলেন না। কাসেদ কোনো উত্তর দেবার আগেই খালু বললেন, এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না বড়বু। মাথায় বোঝা চাপলে তখন আপনা থেকেই সব ঠিক হয়ে যাবে, বলে পান খাওয়া দাঁতগুলো বের করে একগাল হাসলেন তিনি। নাহার বলল, মা ভাত দেব? মা ব্যস্ততার সঙ্গে বললেন, তাই তো, কথায় কথায় দেখছি অনেক রাত হয়ে গেল। যাও, ভাত বেড়ে নাও, তোমার খালুও এখানে খাবেন। খালু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, না বড়বু, আমি বাসায় গিয়ে খাবো, ওরা সবাই বসে থাকবে। মা হেসে বললেন, মেয়ে আসছে বেড়াতে, বাসায় নিশ্চয়ই খুব ভালো পাকশাক হচ্ছে। আমাদের এখানে ডাল ভাত কি আর এখন তোমার মুখে রুচবে? কি যে বলেন বড়বু, খালু বিনয়ের সঙ্গে বললেন, বাসায় কি আর আমরাও পোলাও কোরমা খাই? ডাল ভাত খাই সব জায়গায়। এখন চলি, আরেকদিন খেয়ে যাব। যাবার উদ্যোগ করতে করতে আবার থেমে গেলেন বড় খালু। কাসেদের দিকে তাকিয়ে বললেন, সালমা এসেছে ঢাকায়, বড়বুকে বলে গেলাম, রোববার দিন ওকে নিয়ে বাসায় এসো। কাসেদ অবাক হয়ে বলল, রোববার দিন কেন? মা বললেন, তোমাদের দাওয়াত করে গেলেন উনি, নাতনির আকিকা হবে। প্রথমে কিছু বুঝতে পারল না কাসেদ। যখন বুঝতে পারল তখন আরও চিন্তিত হলো সে। মেয়ে হয়েছে নাকি? মা পরক্ষণে বললেন, ও মা, তাও তুই জানিস নে? বলতে গিয়ে কথাটা গলার মধ্যে আটকে গেল তার। ঢোক গিলে আবার বললেন, আজ 3 মাস হতে চলল, তা তুই জানবি কোত্থেকে?
আত্মীয় স্বজন কারো খোঁজ রাখিস তুই? কি যে হলি বাবা! খালু হেসে বললেন, ও কিছু না বড় বউ, এ হলো কেরানি রোগ। নিজে তো এককালে করেছি, বুঝি। ফাইল কলম আর বড় সাহেব ছাড়া দুনিয়ায় আর কারো কথাই মনে থাকে না, সব ভুলে যেতে হয়। আরেকটা পান মুখে পুরে একটু পরে বিদায় নিলেন খালু। পাকঘরে বসে খাওয়া দাওয়ার আয়োজন করছে নাহার। মা কলতলায় বসে অজু করছেন। এশার নামাজ না পড়ে ভাত মুখে দেন না তিনি। কাসেদ তখনও মায়ের বিছানায় বসে নীরব। নীরবে ভাবছে সে, কি আশ্চর্য, সালমা মা হয়েছে। সেই সালমা, পরনে ডোরা কাটা কালো ফ্রক, মাথায় সাপের মতো সরু একজোড়া বিনুনি, পায়ে স্লিপার। অপরিসর বারান্দায় রেলিংয়ের পাশে দাঁড়িয়ে মেয়েটি দূর আকাশের দিকে তাকিয়ে রয়েছে। পেছন থেকে পা টিপে টিপে এসে ওর চোখ জোড়া দুহাতে চেপে ধরল কাসেদ। এই, কি হচ্ছে? হাত জোড়া ছাড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো সালমা। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে সহসা ঠোঁট বাঁকিয়ে বলল, সে কখন থেকে বসে আছি আর উনি এতক্ষণে এলেন। ওর একটা বিনুনিতে টান মেরে কাসেদ বলল, এই, তোকে 100 বার নিষেধ করেছি, মিথ্যে বলিস নে। সালমা অবাক হয়ে বলল, বারে, মিথ্যে কথা কই বললাম? এই তো বললি। কই? কখন? এই তো একটু আগে। ইস, উনি বললেই হলো। ঠোঁট উল্টিয়ে মুখ ভ্যাংচালো সালমা। ওর বেনিজোড়া ধরে আবার টান দিল কাসেদ। বসে আছি বললি কেন? তুই তো আসলে দাঁড়িয়েছিলি। চুলে টান পড়ার যন্ত্রণায় কুঁকিয়ে উঠল সালমা। তারপর চিৎকার করে বলল, 100টা মিথ্যে কথা বলবো আমি, তাতে তোর কি শুনি? কাসেদ খেপে গিয়ে ওর মাথাটা রেলিংয়ের সঙ্গে ঠুকে দিয়ে বলল, তুই করে বললি কেন রে? আমি তোর ছোট না বড়? সালমা ততক্ষণে কাঁদতে শুরু করে দিয়েছে। ওকে কাঁদতে দেখে কাসেদ বিব্রত বোধ করল। বার কয়েক হাফ প্যান্টে হাত মুছল সে। তারপর এগিয়ে এসে কোমল গলায় বলল, লেগেছে না রে? সালমা কোনো জবাব দিল না। একটু পরে ওর পিঠের ওপর ভয়ে ভয়ে একখানা হাত রেখে কাসেদ শুধালো, পার্কে যাবি না? এক ঝটকায় ওর হাতখানা দূরে সরিয়ে দিল সালমা। কাসেদ আবার রেগে গিয়ে বলল, এই 1 2 করে আমি 10 পর্যন্ত গুনব, এর মধ্যে তুই যদি না যাস তাহলে আমি চললাম, বলে জোরে জোরে 1 2 গুনতে শুরু করলো সে। 9 এসে অনেকক্ষণ চুপ করে রইল কাসেদ। সালমা তখনও কাঁদছে। কাসেদকে চুপ করে থাকতে দেখে একবার শুধু আর চোখে তাকালো সালমা। কাসেদ অতি কষ্টে 10 উচ্চারণ করলো, কিন্তু সঙ্গে সঙ্গে বলল, দেখ, তোকে 15 পর্যন্ত সময় বাড়িয়ে দিলাম, এবার কিন্তু কথার একটুও নড়চড় হবে না, বলে আবার গুনতে শুরু করলো সে। 15 বলার পর মুহূর্তে সালমা চিৎকার করে বলল, তুই আমাকে মেরেছিস কেন? কাসেদ হেসে দিয়ে বলল, আর মারব না, চল। ডান হাতের আঙুলগুলো দিয়ে চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালো সালমা। তারপর ফিক করে হেসে দিয়ে বলল, আজ কিন্তু আমাকে দোলনায় চড়াতে হবে। আরেকদিন। তখন ফ্রক ছেড়ে সালোয়ার পাজামা ধরেছে সালমা। বয়স বেড়েছে, হয়তো 15 কিংবা 16। ঘুটঘুটে সন্ধ্যা, আকাশে অসংখ্য মেঘের ভিড়। এই বুঝি বৃষ্টি এলো। কাঠের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে কাসেদ দেখল বাসায় কেউ নেই, শুধু সালমা ড্রয়িং রুমে একখানা কৌচের ওপর লম্বা হয়ে শুয়ে কি একটা পত্রিকা পড়ছে। কে? কাসেদ ভাই? এই সন্ধ্যাবেলা কোত্থেকে? মহাবিদ্যালয় মানে কলেজ থেকে। বাসায় কি কেউ নেই নাকি? না, ওরা সবাই সিনেমায় গেছে। তুমি যাওনি? যায়নি যে সে তো দেখতেই পাচ্ছেন। পত্রিকা বন্ধ করে উঠে সালমা বলল, শরীরটা সেই সকাল থেকেই ভালো নেই। কেন? কি হয়েছে? ওর সামনের চৌকিতে এসে বসলো কাসেদ। সালমা বলল, অসুখ হয়েছে। কি অসুখ? সালমা ফিক করে হেসে দিয়ে বলল, এবার যান, অত কথার জবাব দিতে পারবো না, একটা কিছু পেলেই হলো, অমনি সেটা নিয়ে প্রশ্ন আর প্রশ্ন। কি বিশ্রী স্বভাব আপনার। কাসেদ গম্ভীর হয়ে গেল। একটু পরে উঠে দাঁড়িয়ে বলল, বিশ্রী স্বভাব দিয়ে তোমায় আর ব্যতিব্যস্ত করব না, চলি এবার। মুহূর্তে ওর পথ আগলে দাঁড়ালো সালমা। যাবেন কি করে? বাইরে বৃষ্টি হচ্ছে। হোক, তাতে তোমার কি? সালমা মুখ টেপে হাসলো একটুখানি, তারপর বলল, ইস, এত রাগ নিয়ে আপনি চলেন কি করে? সহসা ওর খোলা চুলের গোছা ধরে একটা জোরে টান মারল কাসেদ। রাগে ফেটে পড়ে বলল, ফাজিল মেয়ে কোথাকার, ইয়ার্কির জায়গা পাও না না? সালমার মুখখানা ম্লান হয়ে গেল। দেখতে না দেখতে চোখ জোড়া পানিতে টলমল করে উঠল ওর। সামনে থেকে সরে গিয়ে নিঃশব্দে আবার কোচের ওপর বসে পড়ল সে। পরক্ষণেই ডুকরে কেঁদে উঠল সালমা। আমি কি এমন করেছি যে আপনি সব সময় আমার সঙ্গে অমন দুর্ব্যবহার করেন? চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও থমকে দাঁড়ালো কাসেদ। সালমা কাঁদছে।
কৌচির উপর উপর হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। খোলা জানালা দিয়ে আসা বাতাসে নয়, কান্নার আবেগে দেহটা কাঁপছে তার। খোলা চুলগুলো পিঠময় ছড়ানো। ধীরে ধীরে ওর পাশে এসে বসলো কাসেদ। সালমা, সে ডাকলো ভয়ে ভয়ে। সালমা কোনো উত্তর দিল না। ওর মাথার উপরে আস্তে করে একখানা হাত রাখলো কাসেদ। সালমা। সহসা উঠে দাঁড়ালো সালমা। তীব্র দৃষ্টিতে তাকালো এক পলক, তারপর তীব্র বেগে ছুটে পাশের ঘরে চলে গেল সে। কাসেদ ডাকলো, সালমা। সালমা সজোরে দরজাটা বন্ধ করে দিল। তারপর আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না তার। সেদিন অনেকক্ষণ একা ঘরে বসেছিল কাসেদ। ভেবেছিল হয়তো এক সময় রাগ পড়ে গেলে বাইরে বেরিয়ে আসবে সালমা। সালমা আসেনি। অন্যদিন খালুজি তখন বরিশালে বদলি হয়ে গেছেন। সালমা কলেজে পড়ে। অফিসের কি একটা কাজে বরিশালে যেতে হলো তাকে। 3 দিন ছিল। যেদিন রাতে সে চলে আসবে সেদিন সবার কাছ থেকে বিদায় নেওয়া হলো, কিন্তু সালমাকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া গেল না। খালাম্মাকে জিজ্ঞেস করতে তিনি বললেন, কি জানি কোথায় গেল, বোধহয় ছাদে, বলে বার কয়েক ওর নাম ধরে ডাকলেন তিনি। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কিছুক্ষণ পর ছাদে এসে কাসেদ দেখল সালমা দাঁড়িয়ে। ছাদের এক কোণে চুপচাপ। পরনের কালো শাড়িটা গাঢ় অন্ধকারের সঙ্গে মিশে গেছে তার। চুলগুলো এলো খোঁপা করা। দূরে স্টিমার ঘাটের দিকে তাকিয়ে কি যেন গুনগুন করছে সে। হয়তো কোনো গানের কলি কিংবা অপরিচিত কোনো সুর। কাসেদ ডাকলো, সালমা। সালমা ঘুরে দাঁড়িয়ে তাকালো ওর দিকে, কিছু বলল না। কাসেদ বলল, আমি চলে যাচ্ছি সালমা। সালমা পরক্ষণেই বলল, যাবেন বই কি, আপনাকে তো কেউ ধরে রাখেনি। কাসেদ অপ্রস্তুত গলায় বলল, না তা নয়, তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। সালমা মৃদু গলায় বলল, বেশ, বিদায় দিলাম। কাসেদ চলে যাচ্ছিল। সালমা পেছন থেকে ডাকলো তাকে, শুনুন, এক্ষুনি কি যাচ্ছেন? হ্যাঁ। এত সকাল সকাল গিয়ে কি হবে? সকাল কোথায়, স্টিমারের সময় হয়ে গেছে। কে বলল? এখনো 2 ঘন্টা বাকি। বাজে কথা। চলুন, ঘড়ি দেখবেন। কাসেদের সঙ্গে নিচে নেমে এলো সালমা। ড্রয়ার থেকে খালুজির ঘড়িটা বের করে এনে দেখালো তাকে। বলল, আমার কথা বিশ্বাস করেননি তো? এই দেখুন, এখন মাত্র 9টা বাজে। স্টিমার ছাড়বে 11টার সময়। ঘড়ি দেখে অবাক হলো কাসেদ। সেই কখন সন্ধ্যা হয়েছে, এতক্ষণে 9টা? সালমার কোনো জবাব দিল না। ঘড়িটা আবার ড্রয়ারে রেখে দিল সে। আয়নার সামনে দাঁড়িয়ে খোপাটা খুলে চুলে চিরুনি বুলাতে লাগলো সে। সহসা পেছনে ফিরে দাঁড়িয়ে শুধালো, যাবার জন্য অমন হন্যে হয়ে উঠেছেন কেন শুনি? কাসেদ বলল, চিরকাল থাকবে বলে আসিনি নিশ্চয়ই, কাজে এসেছিলাম, সারা হলো, তাই চলে যাচ্ছি। চোখজোড়া বড় বড় করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সালমা। তারপর মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল, আপনাকে চিরকাল এখানে থাকতে বলেছেই বা কে? বললেও হয়তো আমি থাকতাম না। নিজেকে আপনি কি ভাবেন বলুন তো? হঠাৎ ফোঁস করে উঠল সালমা। কাসেদ শান্ত স্বরে বলল, একজন অধম কেরানি। কেরানির এত দেমাক কেন? কবি বলে। সালমা চুপ করে গেল। চিরুনিটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল সে। চুলগুলো আবার খোপায় বাঁধল। বন্ধ জানালাটা খুলে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল সে। বাইরে আজ বৃষ্টি নেই, মেঘ নেই, আছে শুধু অন্ধকার। সীমাহীন অন্ধকারে ঢাকা দূরের দিগন্ত। জানালা থেকে মুখখানা সরিয়ে নিয়ে এলো সালমা। চুপ করে বসে আছেন কেন? আপনার স্টিমারের সময় হয়ে গেছে, একটু পরে গিয়ে দেখবেন ওটা আর ঘাটে নেই। তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, কাসেদ আস্তে করে বলল, স্টিমার ছাড়ার এখনো অনেক দেরি। সালমা ম্লান হাসল। তারপর ড্রয়ার থেকে ঘড়িটা বের করে এনে মৃদু গলায় বলল, ওটা আমি 1 ঘন্টা স্লো করে দিয়েছিলাম। কেন? আমার ইচ্ছে হয়েছিল, তাই। বলে সামনে থেকে চলে গেল সালমা। ঘর থেকে বেরিয়ে গেল, আর এলো না। মা নামাজ পড়া শেষ করে এসে ছেলের দিকে নীরবে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। হাতের তালুতে মুখ রেখে ওপাশের দেয়ালে কি যেন দেখছে সে। চোখের মণিজোড়া স্থির, নিষ্পলক। কি রে, ভাত খাবি না? মায়ের ডাকে চোখের পলক নড়ে উঠল তার। উঠে দাঁড়িয়ে বলল, তোমরা বসে পড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। একখানা মাদুরের ওপর পাশাপাশি 2টো থালা সাজানো। সামনের একটা বড় পেয়ালার মধ্যে তরকারি, আর অন্য একটা থালায় বাড়তি ভাত ঢালা। নাহার এখন খাবে না। ওদের দুজনের খাওয়া হয়ে গেলে তারপর সে বসবে খেতে। আজকে নয়, বহুদিন থেকে এই রীতি চলে আসছে তার। যেদিন রাতে কাসেদের ফিরতে দেরি হয় সেদিন মা ঘুমিয়ে পড়লেও সে ঘুমায় না। উঠে দরজাটা খুলে দেয়। সাবান, তোয়ালে আর পানের বদনাটা নিয়ে রেখে আসে কলতলায়। খাবারগুলো সাজিয়ে দেয় টেবিলের উপর।
তারপর যতক্ষণ কাসেদ খায়, নাহার নীরবে দাঁড়িয়ে থাকে দরজার পাশে। মাঝে শুধু একবার জিজ্ঞেস করে, আর কিছু দেব? না। সে চুপ। খাওয়া শেষ হয়ে গেলে থালা বাসনগুলো নিয়ে সে কলতলায় চলে যায়। কলতলায় পানি পড়ার শব্দ শোনা যায় অনেকক্ষণ ধরে। আজ খেতে বসে মা শুধালেন, কাল জাহানারা কেন এসেছিল রে? আবার জাহানারা। কাসেদ সংক্ষেপে বলল, এমনি। মা বললেন, মেয়েটা বড় ভালো, লেখাপড়া শিখেছে, তাই বলে না কুচু নয়। আস্তে আস্তে কথা বলে, চেহারাটাও বেশ মিষ্টি। ওর বাবা কি করে? কাসেদ মুখ না তুলেই বলল, উকিল। মা আর কোনো প্রশ্ন করলেন না, নীরবে খাচ্ছেন তিনি। হয়তো কিছু ভাবছেন। এই মুহূর্তে তার মনে কি ভাবনা রয়েছে তা ঠিক বলে দিতে পারে কাসেদ। ভাবছেন, জাহানারার মতো একটি মেয়েকে বউ সাজিয়ে যদি ঘরে আনা যেত। অফিসে থাকাকালীন সময়টা মন্দ কাটে না কাসেদের। কাজের চাপে তখন বাইরের দুনিয়ার কথা মনে থাকে না। এটা হলো ফাইল, টাইপরাইটার, চিঠিপত্র আর কাগজ কলমের পৃথিবী। এখানে জাহানারা, শিউলি, সালমা, সেতার কিংবা কবিতার প্রবেশ নিষেধ। এখানকার প্রথম কথা হলো কাজ, দ্বিতীয় কথা হলো তোয়াজ, তৃতীয় কথা হলো ফাঁকি। এই তিনের অপূর্ব মিশ্রণে অফিসের সময়টুকু বেশ কাটে ওর। কর্মচারীর সংখ্যা নেহাত নগণ্য নয়। বড় সাহেব আছে একজন, সবার বড়, বয়স তার 30-এর কোঠায়। সুন্দরী বউ আছে বাড়িতে, আর একটি ফুটফুটে ছেলে। বড় সাহেব ভীষণ পরিশ্রমী। কাজ করে কখনো ক্লান্ত হন না তিনি। কাউকে অলসভাবে বসে থাকতে দেখলে ধমকে ওঠেন, বলেন, এই জন্য আপনাদের জীবনে কিছু হলো না, হবেও না। এই যে দেখছেন অফিসের বড় কর্তা হয়ে বসেছি, গাড়ি বাড়ি করেছি, এগুলো নিশ্চয়ই খোদা আকাশ থেকে ফেলে দেননি। এজন্য অসুরের মতো খাটতে হয়েছে আমার। মাথার ঘাম পায়ে ফেলে, তবে না। বলে থেমে যান সাহেব। পরিমিত হাসেন। সে হাসির অর্থ ধরে বাকি কথাটা বুঝে নিতে হয়। বড় সাহেবের পরে যার স্থান, তিনি 50-70 বৃদ্ধ। সামনের কয়েকটা দাঁত ঝরে গেছে বহু আগে। যত কাজ করেন তার দ্বিগুণ পান খান, আর তার চেয়েও অনেক বেশি কথা বলেন। কথা না বললে নাকি তার কাজের মুড আসে না। গৃহী মানুষ, এই বৃদ্ধ বয়সেও বিরাট পরিবারের ভার বহন করে চলেছেন। ছেলে মেয়েদের সংখ্যা নেহায়েত নগণ্য নয়। তার উপর নাতি নাতনি আছে অনেক। বুড়ো মকবুল সাহেবের পাশে যার আসন, তিনি টাকা আনা পায়ের হিসাব নিয়ে সারাদিন ব্যস্ত। অ্যাকাউন্ট্যান্ট নওশের আলী এখনো বিয়ে করেননি। করবেন বলে ভাবছেন। রোজ ভাবেন, কিন্তু টাকা আনা পায়ের হিসাবও মিলছে না, আর তার বিয়ে করাও হয়ে উঠছে না। এরপর কাসেদকে বাদ দিলে আরও 4টে প্রাণী আছে অফিসে। প্রথম দুজন কেরানি, কাসেদের সমগোত্রীয়। এক গোয়ালের গরু নাকি একসঙ্গে ঘাস খায় না। এক গোত্রীয় মানুষগুলোর পক্ষেও একতালে চলার অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই 3 কেরানির মধ্যে কথাবার্তা খুব কম হয়, মেলামেশা তার চেয়েও কম। একটি দারোয়ান, খোদাবক্স তার নাম। পশ্চিমে বাড়ি ছিল তার, বিহার কিংবা উড়িষ্যায়। দেশ বিভাগের পর পূর্ব দেশে হিজরত করেছে। সঙ্গে এসেছে 2টি বউ আর একটি রামপুরি ছাগল। অফিসের পাশেই ওরা থাকে। সারাদিন কলহ করে ডাল, রুটি আর স্বামী সোহাগ দিয়ে। খোদাবক্স নির্লিপ্ত পুরুষ। নীরবে বসে বসে গোফের ডগাজোড়া মসৃণ করে আর খৈনি খায়। আজ অফিসে ঢুকবার পথে খোদাবক্স টুল ছেড়ে দাঁড়িয়ে লম্বা একটা সালাম ঠুকল। কাসেদ বুঝতে পারল ও কিছু বলতে চায়। কেমন আছো খোদাবক্স, কিছু বলবে? খোদাবক্স বিনয়ের সঙ্গে শুধালো, মেরা দরখাস্ত কা কুছ হুয়া সাহাব? কিছুদিন আগে বেতন বাড়াবার জন্য বড় সাহেবের কাছে একটা দরখাস্ত পাঠিয়েছিল সে। 2 বউ আর 1 ছাগলের সংসার 50 টাকায় চলে না, তাই লিখে জানিয়েছিল। কাসেদ মৃদু হেসে বলল, হবে হবে, আর কিছুদিন অপেক্ষা করো খোদাবক্স। বড় সাহেব নিশ্চয়ই এবার তোমার বেতন বাড়িয়ে দেবেন। খোদাবক্স খুশি হয়ে আর একটা সালাম ঠুকল, বলল, আপকা মেহেরবানি হুজুর। কাসেদ ওকে শুধরে দিয়ে বলল, আমার নয়, বড় সাহেবের বলো, বলে ভেতরে চলে এলো সে। বড় সাহেব ইতিমধ্যে এসে পড়েছেন। রুমে বসে 2 নম্বর কেরানির সঙ্গে কথা বলছেন তিনি। নওশের আলী ফাইলে মুখ ঢুকিয়ে হিসাব নিয়ে ব্যস্ত। মকবুল সাহেব মুখের মধ্যে একজোড়া পান গুঁজে দিয়ে বললেন, এই যে 3 নম্বর কেরানি, আপনি 3 মিনিট লেট করে এসেছেন, ঘড়ি দেখুন। কারো উপর রাগ করলে তার নাম নিতে ভুলে যান তিনি। মন করা কতগুলো নম্বর ধরে সম্বোধন করেন। এতে রাগ করার যথেষ্ট কারণ থাকলেও কেউ কিছু মনে করে না, বলে, লোকটার মাথায় ছিট আছে। কাসেদ ঘড়ি দেখল, সত্যি সে 3 মিনিট লেট।
কিছু না বলে চুপচাপ গিয়ে নিজের চেয়ারটায় বসলো কাসেদ। ফাইলগুলো টেনে নিল সামনে। ওপরের ফাইলটার এক কোণে টানা হাতে লেখা একটা নাম, জাহানারা। কোনো অসতর্ক মুহূর্তে হয়তো লিখে রেখেছিল সে। কলমটা তুলে নিয়ে সাবধানে নামটা কালি দিয়ে ঢেকে দিল সে। চারপাশে তাকালো এক পলক। মকবুল সাহেব এখনও তার 3 মিনিট লেট হওয়া নিয়ে চাপা স্বরে রাগ প্রকাশ করছেন। হঠাৎ ছাতার কথা মনে পড়ে গেল কাসেদের। নিজের টেবিল থেকে গলা বাড়িয়ে বলল, মকবুল সাহেব, আমার ছাতাটা। প্রথমে ওর দিকে একটু অবাক হয়ে তাকালেন মকবুল সাহেব। সহসা লজ্জা পেয়ে বললেন, এই দেখুন, আপনার ছাতাটা আনতে রোজ ভুলে যাই। আপনি এক অদ্ভুত লোক তো সাহেব। অফিস থেকে যাবার সময় আমাকে একটু মনে করিয়ে দিলেই পারেন। কাসেদ আস্তে করে বলল, কি করব বলুন, আমিও ভুলে যাই। মকবুল সাহেব তার পান খাওয়া দাঁতগুলো বের করে হাসলেন। বললেন, বেশ লোক তো আপনি। বলে একটুখানি থামলেন। থেমে বললেন, আজ বিকেলে মনে করিয়ে দিবেন, কাল নিশ্চয়ই নিয়ে আসব। ফাইলগুলো খুলে কাজে মন দিল কাসেদ। অনেকগুলো চিঠি টাইপ করতে হবে আজ। তারপর বড় সাহেবের স্বাক্ষর নিয়ে সেগুলো পাঠিয়ে দিতে হবে বিভিন্ন কোম্পানির অফিসে। পিয়ন বইতে নাম, ঠিকানা সব তুলে রাখতে হবে। কাসেদ সাহেব, জি। এক কাজ করুন না, আজ অফিস ছুটি হলে আমার সঙ্গে চলে আসুন বাসায়। ছাতাটা নিয়ে যাবেন। গোল কৌটাটা খুলে আর একটা পান বের করলেন মকবুল সাহেব। কাসেদ আস্তে করে বলল, আচ্ছা, সে তখন দেখা যাবে। আজ নতুন নয়, এর আগেও অনেকদিন তাকে বাসায় যাবার আমন্ত্রণ জানিয়েছিলেন মকবুল সাহেব। আজ যাব কাল যাব করে যাওয়া হয়ে ওঠেনি। লোকে বলে, বাসায় নেমন্তন্ন করার পেছনে নাকি কন্যাদায় মুক্ত হওয়ার একটা গোপন আকুতি রয়েছে। কথাটা সত্য কি মিথ্যা কাসেদ জানে না। শুধু এই জানে, ঘরে বিবাহযোগ্য 3টি মেয়ে রয়েছে তার। তাদের বিয়ে দিতে হবে। বিত্তশালী পাত্রের কল্পনা নেই, চলনসই হলেই হলো। ওদের কথা মাঝে মাঝে আলোচনা করেন মকবুল সাহেব। তখন তাকিয়ে দেখলে হঠাৎ করে মনে হয় ভদ্রলোকের বয়স আরও বেড়ে গেছে। চোয়ালের হাড়জোড়া আরও উঁচু, দু চোখ আরও কোটরাগত। বৃদ্ধ কেরানি সহসা মুমূর্ষ রোগীর মতো হয়ে যায়। একবার এই অফিসের একটা ছেলেকে নাকি জামাতা বানাবার কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছিলেন ইনি। বড় মেয়েটির সঙ্গে বিশেষ ভাবও জন্মে গিয়েছিল ছেলেটির, কিন্তু বিয়ে হলো না। ছেলেটা রাজি হলো না বিয়ে করতে। কেন? কেউ জানে না। শুধু জানে ছেলেটা নাকি মকবুল সাহেবের কাছ থেকে কিছু নগদ কড়ি দাবি করেছিল। মকবুল সাহেব রাজি হননি, বরং ক্ষেপে গিয়ে বড় সাহেবকে ধরে কনিষ্ঠ কেরানিকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন। তারই জায়গায় পরে নেওয়া হয়েছে কাসেদকে। মেশিনটা টেনে নিয়ে দ্রুত টাইপ করে চলল কাসেদ। অফিসে এখন সবাই চুপ। টাইপরাইটারের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বড় সাহেব বার কয়েক টহল দিয়ে গেছেন। প্রত্যেকের টেবিলে এসে নীরবে দেখে গেছেন কে কি করছে। এখন তিনি ফিরে গেছেন তার চেম্বারে। কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমছে। পকেট থেকে রুমালটা বের করে ঘামগুলো মুছল কাসেদ। স্যার? কী রে? বড় সাহেব ডেকেছেন আপনাকে। মুখ তুলে বেয়ারাটার দিকে তাকালো কাসেদ। সজাগ সাহেব বুঝি কিছু লক্ষ্য করে গেলেন, কে জানে। সবার সামনে তিনি কাউকে কিছু বলেন না, নিজেই চেম্বারে ডেকে বলেন। হয়তো মানুষের আত্মসম্মান বোধের প্রতি তার দৃষ্টি আছে, তাই। মানুষ মাঝে মাঝে অনেক কিছু ভাবে, কখনো তার অর্থ খুঁজে পাওয়া যায়, কখনো যায় না। তবু তার ভাবনার শেষ হয় না। 2 নম্বর কেরানির টেবিল থেকে বড় সাহেবের চেম্বারে আসতে হলে মাত্র 19টি পদক্ষেপের প্রয়োজন। কিন্তু এর মধ্যে আকাশ পাতাল কত কিছুই না চিন্তা করেছে কাসেদ। চাকরির প্রমোশন থেকে বরখাস্ত, কিছুই বাদ যায়নি। বড় সাহেব এইমাত্র সিগারেট ধরিয়েছেন। সামনে রাখা একটা গোটা বইয়ের উপরে নীরবে চোখ বুলাচ্ছিলেন তিনি। মুখ না তুলেই আস্তে করে বললেন, আপনার ফোন। টেবিলের উপর নামিয়ে রাখা রিসিভারটার দিকে তাকালো কাসেদ। সহসা বুঝতে পারল না এ সময় কে ফোন করতে পারে তাকে। হ্যালো? হ্যালো? অন্য প্রান্ত থেকে মিহি কণ্ঠের আওয়াজ ভেসে এলো। বিব্রত কাসেদ কিছুক্ষণ চুপ করে রইল। আর চোখে একবার তাকালো বড় সাহেবের দিকে। তিনি নির্লিপ্ত। হ্যালো, আপনি কে বলছেন? সাহস সঞ্চয় করে মহিলার নাম জানতে চাইল সে। অন্য পক্ষের হাসির শব্দ শোনা গেল। আমাকে চিনতে পারছেন না বুঝি? না, না তো। একটু চিন্তা করুন, ঠিকই চিনতে পারবেন। রিসিভারটা হাতে নিয়ে খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল কাসেদ। চিন্তা করল, কিন্তু চিন্তা করার সময় সকল সমস্যার সমাধান পাওয়া যায় না। পেয়েও সকল ক্ষেত্রে তা সত্য হয় না। হ্যালো? অন্য পক্ষ আবার ডাকল। কাসেদ এবার জিজ্ঞেস করল, আপনি কাকে চান? আপনাকে। মহিলা আবার হেসে উঠলেন। আপনাকে?
বলতে গিয়ে বার কয়েক ঢোক গিলল কাসেদ। এ কার পাল্লায় পড়ল সে? কিন্তু পরক্ষণে ওর মনে হলো জাহানারা নয় তো। হ্যালো, হ্যালো। না, জাহানারার গলার স্বরটা কোনো মতেই এত মিহি নয়। দু একবার ফোনে ওর সঙ্গে আলাপ হয়েছিল কাসেদের, কখনো এমন তো মনে হয়নি। হ্যালো। চুপ করে রইলেন যে? চুপ না থেকে কি করব বলুন? বললাম তো, একটা কবিতা আবৃত্তি করুন। কাসেদ আরেকবার তাকালো বড় সাহেবের দিকে। মনে হলো তার মুখে বিরক্তির ছাপ। কাজের সময় কোনো মেয়ের সঙ্গে খুনসুটি করাটা তার কাছে ভালো ঠেকছে না। হ্যালো, বলুন। আমি শিউলি কথা বলছি। শিউলি? যার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল জাহানারাদের বাসায়। জন্মদিনের আসর থেকে একসঙ্গে বাসায় ফিরেছিল ওরা। আপনি কোত্থেকে বলছেন? কলেজ থেকে। ক্লাস নেই বুঝি? না। তাহলে বসে বসে একটা কবিতার বই পড়লেই পারেন। রিসিভারটা নামিয়ে রাখলো কাসেদ। বড় সাহেব এতক্ষণে মুখ তুলে এক পলক তাকালেন ওর দিকে। তার চোখে বিরক্তি নেই, আছে কৌতূহল। যেন ওদের আলাপটা নীরবে উপভোগ করছিলেন তিনি। কান পেতে শুনছিলেন সব। ফোনের ওপর হাত রেখে তখনও দাঁড়িয়ে রয়েছে কাসেদ। শিউলির সঙ্গে অমন অভদ্র ব্যবহার না করলেও পারত সে। কে জানে কি ভাবছে। জাহানারার সঙ্গে দেখা হলে হয়তো সব কিছু খুলে বলবে সে। বলবে, তোমার কেরানি বন্ধুটিকে ভদ্রতা শিখতে বলো। জাহানারা কি মনে করবে কে জানে। হয়তো খুশি হবে, বলবে, কাসেদকে তুমি চেনো না শিউলি, তাই অত বড় অপবাদ দিতে পারলে। ওর মতো মানুষ হয় না। কিংবা জাহানারা রেগে যাবে, ভ্রুচোরা বাঁকিয়ে বলবে, কেরানি তো, ভদ্রতা শিখবে কোত্থেকে। না, জাহানারা অমন কথা বলতে পারে না। সে তার মনের মানুষ। তার মুখ দিয়ে অমন একটা রূঢ় মন্তব্য কল্পনাও করতে পারল না কাসেদ। কিন্তু ওর জন্য একটা সেতারের মাস্টার এখনও ঠিক করা গেল না। আজ বিকেলে অফিস থেকে বেরিয়ে প্রথম কাজ হবে কোনো একজন ভালো সেতারের সঙ্গে আলাপ করা। লোকটার কার্তিকের মতো চেহারা হলেও চলবে না, তাকে বুড়ো হতে হবে কিংবা কুৎসিত। জাহানারা হাসবে, হেসে লুটিয়ে পড়বে বিছানায়, মুখখানা বিকৃত করে বলবে, লোকটাকে দেখতে কেমন বিচ্ছিরি, তাই না? তোমার মতো সুপুরুষ আর একটিও দেখলাম না জীবনে। এত রূপ তুমি কোথায় পেলে বলো না গো? দুরি চাঁদের কাছে লেখা চিঠিটা কি টাইপ করা হয়েছে? জাহানারা নয়, বড় সাহেব। হ্যাঁ স্যার, ওটা তৈরি আছে। নিয়ে আসবো? আনার প্রয়োজন নেই, পাঠিয়ে দেবার বন্দোবস্ত করুন। আর শুনুন, আজ অফিস শেষে চট করে চলে যাবেন না। অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। আমিও থাকবো এখানে। বলে ক্ষয়ে যাওয়া সিগারেটটা ছাইদানিতে রেখে দিলেন বড় সাহেব। সামনে খুলে রাখা বইটির প্রতি আবার মনোযোগ দিলেন তিনি। কাজ বিশেষ কিছু নেই তা জানত কাসেদ। এমন হয়, অতীতেও হয়েছে। অফিস ছুটে হয়ে যাবার পরেও নিজের চেম্বারে চুপচাপ বসে থাকেন বড় সাহেব। কখনো বই পড়েন, কখনো চিঠিপত্র লিখেন বসে বসে। সব সময় একা একা ভালো লাগে না বলে মাঝে মাঝে অফিসের কর্মচারীদের মধ্যে কোনো একজনকে রেখে দেন সঙ্গে। কথা বলেন, এটা সেটা কাজ করান, গল্প করেন। নিজের জীবনের গল্প। বাবা বড় গরিব ছিলেন, প্রাইমারি স্কুলের সেকেন্ড মাস্টার। বেতন পেতেন মাসে 15 টাকা, তাও নিয়মিত নয়। ছোটবেলায় কত কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছে তাকে। দূর গায়ে জায়গায় থাকতেন বড় সাহেব। 3 মাইল পথ পায়ে হেঁটে স্কুলে যেতেন। ফিরে আসতে অনেক রাত হয়ে যেত। তখন দুপায়ে ব্যথা করত ভীষণ। পরের বাড়িতে ঠিক মতো খাওয়া জুটত না, বই কেনার পয়সাও ছিল না তার। সহপাঠীদের কাছ থেকে চেয়ে এনে পড়তেন। রাত জেগে পড়বার উপায়ও ছিল না, ওতে তেল খরচ হয়। তেল কেনার টাকা কোথায়? তবুও কোনোদিন দমে যাননি বড় সাহেব। হতাশা আসতো মাঝে মাঝে, তখন চুপচাপ বিছানায় শুয়ে থাকতেন তিনি। কান্না পেত, কাঁদতেন। চোখের পানি ধীরে ধীরে চোখেই শুকিয়ে যেত। কিন্তু কান্নারও শেষ আছে, বুঝলেন? সামনে ঝুঁকে পড়ে বড় সাহেব বললেন, জীবনে এত কষ্ট করেছি বলেই তো সুখের মুখ দেখতে পেয়েছি। এখন আমার মতো সুখে কটি লোক আছে বলুন? বড় সাহেবের মুখের দিকে তাকিয়ে সহসা কাসেদের মনে হলো, সত্যি কি লোকটা সুখে আছে? অফিসের লোকজন বলে, সুখেই যদি থাকবে তাহলে এই কাঁচা চুলে পাক ধরেছে কেন বলতে পারো? 1 নম্বর কেরানি বলে, চিন্তায় পেকেছে। মানুষ যত বড় হয় এদের চিন্তা তত বাড়ে। অ্যাকাউন্ট্যান্ট বলেন, চিন্তা নয়, দুশ্চিন্তা। তা হবে না কেন? ঘরের বউ যদি পরপুরুষের সঙ্গে হল্লা করে বেড়ায় তাহলে কার মন মেজাজ ঠিক থাকে বলো? বড় সাহেবের গিন্নিকে অনেকদিন আগে একবার দেখেছিল কাসেদ। সারা মুখে অবাক কৃত্রিমতা মেখে অফিসে এসেছিলেন তিনি স্বামীর সঙ্গে দেখা করতে। দৈহিক লাবণ্যের প্রদর্শনী দেখিয়ে মহিলার সেই যে গেলেন, আর আসেননি কোনো দিন।
দারওয়ানকে দিয়ে চা নাস্তা আনালেন বড় সাহেব। ইতিমধ্যে দুখানা ফাইলও নাড়াচাড়া হলো। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে সহসা বড় সাহেব শুধালেন, ঢাকায় ফুচকা পাওয়া যায়? কাসেদ অপ্রস্তুত হয়ে বলল, যায় বই কি। আপনি ফুচকা খান? না। খেয়েছেন কোনো দিন? না। আমি খেয়েছি, অনেক খেতাম ছোটবেলায়। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বড় ভালো লাগতো। বড় সাহেব চুপ করে গেলেন। আজকের বিত্তবান দিনগুলোর চেয়ে হয়তো ছোটবেলাকার অনটনে ভরা ফুচকা খাওয়া দিনগুলোকে আজও অনেক প্রিয় বলে মনে হচ্ছে তার। আশ্চর্য মানুষের মন, সে যে কখন কি চায় তা নিজেও বলতে পারে না। কিসে তার সুখ আর কিসে অসুখ, এর সত্যিকার জবাব সে নিজেও দিতে পারে না কোনো দিন। জাহানারা, যদি কোনো দিন সময় মিলে তোমার মনের আগল তুমি খুলে দিও আমার কাছে। তোমার অনেক চাওয়ার পাশে আমার অনেক পাওয়ার স্বপ্নগুলোকে থরে থরে সাজিয়ে নেব। গরমিল চাইনে জীবনে, দেখছো না মিলের অভাবে মানুষগুলো কেমন মরমর হয়ে আছে। এ তোমার ভুল ধারণা কাসেদ, জাহানারা আস্তে করে বলল। অভাবটা মিলের নয়, রঙের। আমাদের জীবনে রং নেই। রং? সে আবার কি? ওর প্রশ্ন শুনে মৃদু হাসল জাহানারা। মুখখানা ঈষৎ হেলিয়ে বলল, এর কোনো আকার নেই। থাকলে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম। আসলে ওটা একটা অনুভূতি, যা মানুষের চেহারায় আনে উজ্জ্বলতা, মনে যোগায় আনন্দ, দেহকে দেয় উষ্ণতা, আর প্রাণকে করে সজীব। জাহানারার দু চোখে তখন স্বপ্ন, কি এক তন্ময়তায় আচ্ছন্ন হয়ে আছে সে। চলুন এবার ওঠা যাক, বড় সাহেব আস্তে করে বললেন। কোনো কথা না বলে উঠে দাঁড়ালেন কাসেদ। সে হয়তো অনেক বদলে গেছে। এখন দেখলে আর সেই পুরনো মেয়েটাকে খুঁজে পাওয়া যাবে না। সিঁড়ি বেয়ে উঠে দোতলার ঘরে যাবার পথে ভাবল কাসেদ,